ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই শেখ হাসিনার মতো তু করে ডাকবে, ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে না এবং করতেও পারে নাই। একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে, কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই, স্বাভাবিক। আরে ভাই, রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই, এরকম একটা ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে যারা দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতায় থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বললে বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কী বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না। রোড ম্যাপটা কি? এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরও 6 মাস 1 বছর পিছিয়ে গেছেন। মানে ওদের যা মনে হচ্ছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এ থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না, সব মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন, তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন, একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি আমি তাই বলছি এবং আমি আমার দায়িত্ব নিয়েই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই রকম একটি নির্বাচন চাই আমি। এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কী কী করতে হবে, তাহলে বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন। কথা তো বলেন না আমাদের সাথে, খালি কি হয় পূজার মধ্যে গন্ডগোল লাগতে পারে, তখন ডাকে আমাদেরকে। 15ই আগস্ট ভাই কী করবো, তখন ডাকে। এখন আবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না, এইটা নিয়ে বসলো। আচ্ছা, ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কী হবে, এটা বলে আমার বক্তব্য শেষ করি। কী মনে হচ্ছে আপনাদের সবাই জাতীয় ঐক্য হুলস্থুল ফাটাফাটি করছি না? আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তা গরবালেরা, যেই বলেন সবাই মিলে বসে 3 জন পর পর বসবে। বসবার পরে কি হবে? ফজলুর রহমান ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে, তাই তো বললেন আপনি। আজকে যদি বিকেল 3টার পরে তো ব্রিফ করবার কথা আছে নাকি 4টার পরে, যে রেজাল্টটা কী হয়েছে বৈঠকে, তারা যদি বলেন না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি থুক্কু দিয়েছি, আমরা এখন বন্ধুর মতো চলবো, ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন? ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে? আমাদের জাতীয় ঐক্য, যার জন্য প্রফেসর ইউনুস 3 দিন ধরে বৈঠক করলেন, সেটা আর দরকার পড়বে? আমি তো বলি মাঝে মাঝে, আমি স্যারকে বলতে চেয়েছিলাম, বলি নাই, সামনে ইলেকশন জাতীয় ঐক্য বলেন কেন? যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না, কারণ ভোটে তারা বলে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন নিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো, তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি? যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন, আমাদের মধ্যে যত রকম কিছুই থাকুক, আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো, দ্যাটস ভেরি নাইস। কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে, তার মানে কি দাঁড়াবে? আমি জানি না। যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা 7 দিন পরে 10 দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই। নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই, এটা প্রমাণ করেছি। আর মানে আই ফিল প্রাউড সিটিং বিসাইড দিস ম্যান। উনি পদুয়াতে যা দেখিয়েছেন, মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং, কিন্তু বলবার কিছু নাই। এবং আমরা যুদ্ধের মধ্যে দেখেছি আমরা তাদের চাইতে বেটার, সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি, ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি। এবং এখন কি হয়েছে, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই শেখ হাসিনার মতো তু করে ডাকবে, ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে না এবং করতেও পারে নাই। একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। কেন বলছি এত খারাপ কথা? বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম,
ওই যে দূরদর্শন, কতগুলো মন্দির ভাঙা হয়েছে, কতগুলো বাবুল নিউজের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি নাই, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আবার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করব, রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কি বলে, না ওরা বন্ধুত্ব নয়, শত্রু হবে। শত্রু বানাতে চাই না, কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলে নিই, মাঝে মাঝে খুব অবাক লাগে, ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, মানে আপনি টিভি বলেন, অন্য যাই বলেন। আচ্ছা, প্রাইভেটগুলো এরকম করে কেন? আমাদের দেশে তো এরকম করেনি। মিথ্যা একটার পর একটা বলতেই থাকে। যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন, জাতিসংঘের লোক আনতে পারেন, তখন বুঝিয়ে বিজেপির সাথে তার ঝগড়াঝাটি আছে, তো ভোটের কারণে এটা হয়তো করে, বুঝলাম। কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন? তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ, আমি জানি না আপনাদের পছন্দ হবে কি না, কিন্তু হিন্দুত্ববাদ ওর মধ্যে নাড়া দেয়, খোঁচা দেয়। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইডস। আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে। আমরা ইকোনমিতে তাদের চাইতে ভালো করেছি, আমরা লড়াইয়ে তাদের চাইতে ভালো করেছি, আমরা ঔদার্যে বড় মনের পরিচয় দেওয়ার ক্ষেত্রে তাদের চাইতে ভালো করেছি। এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি, যে বাঙালিদের মধ্যে, মানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে, এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারবো। আমাদের হেরে যাবার সুযোগ নেই, ভুল করবার সুযোগ নেই। সেদিন আলোচনা যখন হচ্ছে, তখন এক অ্যাডভাইজারকে বললাম যে ভাই, মুশকিল হল কি জানেন, আপনাদের দুই চোখে দেখতে পারি না, কিন্তু আপনাদের সমালোচনা করি না, কারণ আপনাকে সমালোচনা করলে আরেকজনের লাভ হয়, এই জন্য বলতে পারছি না। কিন্তু আপনাদের অনুরোধ করি, ভুল করবেন না, আর কথা বলেন সবার সাথে। যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমান সময়ের জন্য এটাই আমার সাজেশন। যাই আছে এইটার নিষ্পত্তি করে নিশ্চয়ই অতি দ্রুতই নির্বাচন দেওয়া যায়, যদি দ্রুত নির্বাচন হয় ভালো। আমি প্রথম মনে করতাম অন্তত 3 বছর সময় লাগবে, কিন্তু এখন মনে করি ঠিক মতো কাজ করলে 1 বছরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। চাপ দিচ্ছি না, সরকারকে কোনো চাপ দিচ্ছি না, কিন্তু লজিক্যাল কথা বলতে হবে। আপনি বলবেন কি কি করতে চান, তার জন্য সময় লাগবে, কত সময় লাগবে। আচ্ছা, এই যে আপনার কি বললো, কি কমিটি করলো না একটা দেবপ্রিয়রা, তারা মাত্র 2 মাসও লাগে নাই, এত বড় একটা হ্যাঁ প্রণয়ন কমিটি 2 মাসও লাগলো না, কত বড় একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট কেউ সমালোচনা করতে পেরেছে? আওয়ামী লীগের লোকজন বলতে পেরেছে না আমরা এই চুরিটা করি নাই, এই লুটটা করি নাই, আমাদের দেশে অর্থনীতি ধ্বংস হয়নি, বলতে পারে, বিকজ রিপোর্ট ইজ দ্যাট গুড, অ্যান্ড তারা এত ভালো করেছে। তো ওরা যদি পারে, তাহলে 10টা কমিটি বানিয়েছে, একটা কমিটিও এখন পর্যন্ত কোনো ধারণা দিতে পারে না কেন? তাদের আরও গতিশীল হওয়া দরকার, আরও বেশি ডিপলি ভেবে কাজ করা দরকার, এবং তাদের মনে করা দরকার যে আমাদের দায়িত্ব পড়েছে আমরা পুরো জাতিকে একটা দিশা দেব, একটা দিক নির্দেশনা দেবো, যার পর আলোচনা করে আমরা তারপর ঐক্যমত্য করে পুরো দেশের নির্বাচনটা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে এটাই আমাদের জন্য বেস্ট পথ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে
আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।